কলকাতা শহর এমন একটা জায়গায় যাচ্ছে এরপর আপনি আর সামলাতে পারবেন। যদি আপনাকে মনে হয় শহর কলকাতাকে বাঁচাতে হবে তাহলে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। যদি মেয়র উনি এই কথাটা যখন ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপাচ্ছেন বারবার কোনো কিছু হলে ইঞ্জিনিয়ারদের ঘাড়ে, কে কনস্ট্রাকশনটা করছে খুঁজে বার করছেন না কেন? কলকাতা কর্পোরেশনে বিভিন্ন জায়গাতে শূন্যপদ হয়ে গেছে এবং দীর্ঘদিন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। যাও বা রিক্রুটমেন্ট হচ্ছে সেটাও স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট হচ্ছে না। আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে এটা নিয়েও একটা বিশাল বড় স্ক্যাম হবে। আমাদের কাছে যখন মানুষ আসেন প্রত্যেকে একজন দেখছে তার পাশের বাড়িটা বেআইনি হচ্ছে, দোতলা স্যাংশন 3 তলা হচ্ছে, তিনিও আমার কাছে এসে আবদার করছেন আপনি 3 তলা ধরেই করবেন। কেন না, তার এর সাথে আলাপ আছে, ওর সাথে আলাপ আছে, ক্ষমতাশীল ব্যক্তির সাথে আলাপ আছে এবং যিনি কনস্ট্রাকশনটা করছেন তিনিও সেই ক্ষমতাশীল ব্যক্তির সাথে একটা টাই আপ আছে। তুমি বাম জামানার বলছো, তা তুমিও তো বেআইনির সংখ্যা এই জামানায় সবচেয়ে বেশি। অ্যাডমিনিস্ট্রেশন টোটাল ফেলিওর এবং আরও আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদ আসছে যদি অ্যাডমিনিস্ট্রেশন আপনি একটু ব্যাক না করাতে পারেন। মেয়র সাহেব এবং তার কাউন্সিলররা নিজেদের কাজটা ঠিকমতো করছেন না। পকেটের চিন্তা করেন তাহলে আপনি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন করতে পারবেন এবং এই দুর্দশা আরও বাড়বে দিনকে দিন। নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার। দাদা, প্রথমে বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার সবাই, আপনাদের স্বাগত। দাদা, কলকাতায় আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা বাড়ি হেলে পড়ছে। কলকাতা যেন একেবারে তাসের ঘর। মেয়রকে বলা হলে তিনি সরাসরি একটা কথা বলছেন, বাড়ি হেলে পড়া মানে বিপজ্জনক নয়। কি বলবেন এই বিষয়ে? না, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। আগে আপনাদের জিনিসটাকে ফ্যাক্টটাকে বুঝতে হবে। আমাদের সয়েল হচ্ছে অ্যালুভিয়াল সয়েল এবং এই শহরটা কলকাতা শহর অনেক পুরনো শহর, এটা তৈরি হয়েছে খুব অপরিকল্পিতভাবে। কিন্তু এটা অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে বলে তো সেইটাই অবস্থা আমরা ছেড়ে দিলে হবে না। মেন যেটা সমস্যা আপনারা যেটা আইডেন্টিফাই করতে পারবেন আমার বক্তব্যের সাথে, যেখানে বেআইনির সংখ্যা দিনের পর দিন বেড়ে গেছে। এটা একটা সময় থেকে শুরু হয়েছে এবং এখন যেটা হয়েছে আরও বেশি। আমাদের কাছে যখন মানুষ আসেন প্রত্যেকে একজন দেখছে তার পাশের বাড়িটা বেআইনি হচ্ছে, দোতলা স্যাংশন 3 তলা হচ্ছে, তিনিও আমার কাছে এসে আবদার করছেন আপনি 3 তলা ধরেই করবেন। কেন না, তার এর সাথে আলাপ আছে, ওর সাথে আলাপ আছে, ক্ষমতাশীল ব্যক্তির সাথে আলাপ আছে এবং যিনি কনস্ট্রাকশনটা করছেন তিনিও সেই ক্ষমতাশীল ব্যক্তির সাথে একটা টাই আপ আছে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তার ফলে আমরা আইনকে একদম বুড়ো আঙুল দেখাচ্ছি কার্যত, আর বিজ্ঞানকে সম্পূর্ণ অস্বীকার করছি। এবং তার ফলে যেভাবে বেআইনি হচ্ছে সেখানে বিজ্ঞানটা থাকছে না এবং বিজ্ঞানটা না থাকলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এটা আরও ডিজাস্টার হবে। এখনও ভাগ্য ভালো যে আমাদের এখানে সেরকম রেক্টার স্কেলে এপিসেন্টার যেটা বলা হয় ভূমিকম্প এখানে হয়নি। যদি হলে এখানে ডিজাস্টার হবে এবং এটাকে এখনই রোধ করা উচিত। এই মুহূর্তে যদি রোধ না করতে পারে অ্যাডমিনিস্ট্রেশনকে খুব স্ট্রং হতে হবে। যদি না হয়, যেভাবে সিন্ডিকেট রাজ চলছে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলরদের, সরাসরি বলছি এদের তত্ত্বাবধানে এবং এদের যে সমস্ত মানুষজন আছে, তাদের কলকাতা শহর এমন একটা জায়গায় যাচ্ছে এরপর আপনি আর সামলাতে পারবেন না। কলকাতার কাউন্সিলররা কেউ জানেনই না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যে কটা সিন্ডিকেট চালিত হচ্ছে সমস্ত থ্রু কাউন্সিলর। এখন কাউন্সিলর তো আর নিজে দাঁড়িয়ে থাকবে না। কাউন্সিলর জানেন না যে একটা 6 তলা বাড়ি হয়ে যাচ্ছে, যেটা ক্রিস্টোফার রোডে ধরুন, একটা গলির ভেতরে 6 তলা 7 তলা বাড়ি রোড, কাজটা কে করছে? কোন কন্ট্রাক্টর কাজ করছে? না, দেখুন, একটা সিন্ডিকেট ওপর থেকে তলা অবধি সবাই জানে। আজকে যদি আমি বলি যে আমার কোনো প্রজেক্টে হচ্ছে না, এটা মিথ্যে কথা বলা হবে। কিন্তু আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? এই যে সিন্ডিকেট রাজটা যারা চালাচ্ছেন এরা ক্ষমতাশীল ব্যক্তি। আমার কাছে সেই ব্যক্তি এসে বলছে যে আপনি কিন্তু এমনি, আমরা যে কোনো বাড়ির স্ট্রাকচার যখন ডিজাইন করি একটু হেভি করি, সবসময় করি ফ্যাক্টর অফ সেফটির জন্য। সেই ফ্যাক্টর অফ সেফটিটা এরা কাজে লাগাচ্ছে। এবার যদি সে 3 তলা করে বা 4 তলা করে, আমার বলার মাথা নেই যে এটা হচ্ছে। আমরা খুব জোর নামটা উইথড্র করে নিই। এই যে ঘটনাগুলো সবার চোখের সামনে হচ্ছে, এগুলো সম্পূর্ণ আইওয়াস। যদি আপনাকে মনে হয় শহর কলকাতাকে বাঁচাতে হবে তাহলে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। প্রত্যেকেই আমরা জানি, কেউ অস্বীকার করলে হবে না। যিনি কাউন্সিলর তিনি জানেন, কাউন্সিলরের লোক পেটোয়া লোক কন্ট্রাক্টর। এখানে একটা অঞ্চলে যারা কনস্ট্রাকশন করছে এটা কাউন্সিলরের পেটোয়া লোক ছাড়া কেউ কাজ করতে পারে না। সারা কলকাতা জুড়ে হচ্ছে, কেন সারা পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে। সুতরাং যদি তার লোক কাজ করে তার কাছে খবর যায় না, এটা হতে পারে না। দ্বিতীয়, আপনাদের আর একটা তথ্য আপনাদের জানিয়ে দিই, গার্ডেন রিচের পরবর্তীকালে বা তারও আগে
কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম একটা সার্কুলার করেছিলেন যে বেআইনি সংক্রান্ত বিষয় পুলিশকে অ্যালার্ট, মানে পুলিশ সবসময় যে টহল দিচ্ছে, একটা ইট গাড়লেও পুলিশ আগে জিজ্ঞেস করবে আপনার স্যাংশন আছে কি না, পারমিশন আছে কি না। পুলিশের কাছে খবর নেই, কলকাতা কর্পোরেশনের কাছে খবর নেই, কাউন্সিলের কাছে খবর নেই, আমরা যারা নথিভুক্ত ইঞ্জিনিয়ার আমাদের কাছে খবর নেই। এই কথাটা যদি বলি আমি, তাহলে মিথ্যে কথা বলা হবে। সবার কাছে আমরা খবর আছি, আমরা সবাই চোখ বুজে আছি। আমরা চাইছি যে এই কলকাতাটা দ্বিতীয় পাকিস্তান, মানে পাকিস্তানের মতো একটা জায়গায় চলে যায়, ঘিঞ্জি শহর হয়ে যায়, ইকোনমিক্যালি ডিজাস্টার হোক। এই জায়গাটা আমরা চাইছি, পরিবেশটাকে আমরা নষ্ট করছি। এখন যে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারদের দোষ দেওয়া হচ্ছে, সবটা বিষয়টা কাউন্সিলররা জানেন না, এত প্রমোটিং আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি পুরোটাই যেগুলো এখন বলা হচ্ছে সব আইওয়াশ করার জন্য? হ্যাঁ, সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন কে চালাচ্ছে? আপনার মাথা যদি ঠিক থাকে, তাহলে একটা ইঞ্জিনিয়ারের কী ক্ষমতা আছে যে ছতলা বাড়ি তুলে দেবে? সে হয়তো জানে, কিন্তু তাকে চোখ বুজে থাকতে হচ্ছে। তার ওপর নির্দেশ আছে, তুমি কি ওখানে 401 নোটিশটা মারতে পারবে না। ইঞ্জিনিয়ার হচ্ছে, যদি একটা অ্যাডমিনিস্ট্রেশনের যদি পিরামিড স্ট্রাকচার হয়, পিরামিড স্ট্রাকচারের ওপরে থাকছে মেয়র থেকে আরম্ভ করে, কাউন্সিলর থেকে আরম্ভ করে যারা চালাচ্ছেন কর্পোরেশনটা, তার নিচেতে থাকছে ডিজি, তার নিচেতে থাকছে বড় অফিসের এক্সিকিউটিভ, তার নিচে থাকছে এসএই। একটা এসএই বা একটা বড় অফিসের ইঞ্জিনিয়ারদের ঘাড়ে মাথা আছে যে বেআইনি করে যাবে, দুর্নীতি করতে পারবে? হবে না। তারা পার্ট অফ দ্য দুর্নীতির মধ্যে পড়ে যাচ্ছে, তাকে করতে বাধ্য করা হচ্ছে, নাহলে তার চাকরিটা থাকবে না, সে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না। গতকাল মেয়র কিন্তু এই হুঁশিয়ারিও দিয়েছেন যে যদি ইঞ্জিনিয়াররা গাফিলতি থাকে তাদের চাকরিও যাবে। ইঞ্জিনিয়ারদের কোন জায়গায় গাফিলতি আছে? আগে তার কাউন্সিলরদের তিনি হুঁশিয়ারিটা দিক। মেয়র কেন বলছে না যে কারা কনস্ট্রাকশনটা করছেন? কনস্ট্রাকশনটা তো করছে তারই লোক। আপনি যদি মেয়র যদি উনি এই কথাটা যখন ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপাচ্ছেন বারবার, কোনো কিছু হলে ইঞ্জিনিয়ারদের ঘাড়ে, কে কনস্ট্রাকশনটা করছে খুঁজে বার করছেন না কেন? আপনাকে জানি সেন্ট্রাল গভর্নমেন্ট রেরা অ্যাপ্লাই করে দিয়েছে। রেরা কি করে আপনার কেন অ্যাপ্লাই করছে না? সমস্ত জায়গাটাকে অনলাইনে কেন ডেটাগুলো দেওয়া হচ্ছে না? সুতরাং হাওয়ায় কথা বলে মানুষকে নিজের পিঠ বাঁচানোর কথা বলে লাভ নেই। সম্পূর্ণ দোষ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের শূন্য পদ রয়েছে, এই বিষয়টি কি বলবেন? কলকাতা কর্পোরেশনে বিভিন্ন জায়গাতে শূন্যপদ হয়ে গেছে এবং দীর্ঘদিন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। যাও বা রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাও স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট হচ্ছে না। আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা নিয়েও একটা বিশাল বড় স্ক্যাম হবে। এবং তার ফলে যেটা হচ্ছে, যে লোকটা যে জায়গায় থাকার কথা সেই লোকটা সেই জায়গায় থাকছে না। আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে চাকরি করতে গেলে কলকাতা কর্পোরেশনের আপনাদের ক্ষমতাশালী ব্যক্তিদের যদি তাবেদারি না করেন, আপনি সেই জায়গায় পোস্টগুলো পাবেন না। তার ফলে পুরো সিস্টেমটা কোলাপস হচ্ছে, সবাই চোখ বুজে থাকছে। যখন কোলাপস হয়ে যাচ্ছে, তখন উনি বলছেন ইঞ্জিনিয়ারের দোষ, এই দোষ, সেই দোষ। তোমার অ্যাডমিনিস্ট্রেশন কী করছিল? তুমি ডেটা কালেকশন করছো না কেন? কোন জায়গায় কটা স্যাংশন হলো 5 বছর বাদে, বা একটা মনিটরিং করছো না কেন যে সেই স্যাংশনটা আমি যে দিলাম, সেই স্যাংশনটার বাড়িটার কী অবস্থা হলো? তাহলেই তো সেটা দেখা যেত যে 4 তলাটা 6 তলা হয়ে যাচ্ছে। বাম জমানার পাপ, এই কথাও না না, সম্পূর্ণ এইসব কথা দায় এড়িয়ে গেলে তো হবে না। বাম জামানা আজকে চলে গেছেন অনেক দিন, ওনারা 10 বছর চালাচ্ছেন। বাম জামানা কী করেছে সেই কারণেই তো মানুষ তোমাদেরকে এনেছে। তো তোমরাও তো একই পথ করছো। তুমি বাম জামানার পাপ বলছো, তা তুমিও তো বেআইনির সংখ্যা এই জামানায় সবচেয়ে বেশি, বাড়িগুলোকে নষ্ট করছো। ঠিক আছে, যাকে খুশি তোমার মন পছন্দ হলো সে কনস্ট্রাকশন করবে। ঠিক আছে, তা পড়ে যাওয়ার পর একটা দুটো স্যাংশন হচ্ছে, সেটা 4 তলা বাড়ি 6 তলা হচ্ছে। কী স্টেপ নিয়েছেন উনি? সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি যদি আমি করতে যাই, তাহলে শহরকে বাঁচাতে পারবো না। এটা সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো রকম না হ্যাঁ কিছু নেই। সোজা কথা সোজা বলে কোনো চোখ, আমি জানি প্রবলেম, চোখ বন্ধ করে থেকে লাভ নেই। সমস্যাটাকে অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তাকে কড়া হতে হবে। তিনি কেন কড়া হচ্ছেন না কেন? চোখের পথ সব বেআইনির পর বেআইনি হয়ে যাচ্ছে, কেউ কিছু জানেন না। সব জানে, সব জানে। কেন? একটা সিন্ডিকেট, একটা ব্ল্যাক ইকোনমি চলছে। আমাদের সমাজ ব্যবস্থা চালাচ্ছে অর্থনীতি, সেখানে একটা কালো টাকার চক্র চলছে, সেটাকে ঘাটাতে চাইছে। কলকাতাতে যদি বাড়ি নির্মাণ করা হয় বা এই ফ্ল্যাট বাড়ি যা নির্মাণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা উচিত, যাতে শহর কলকাতায় এই বাড়ি হেলে পড়াগুলি থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে? প্রথম বিষয় হলো, কলকাতা আমাদের যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বা কলকাতা কর্পোরেশনের যে রুল ফ্রেম আছে যথেষ্ট স্ট্রং। যদি সেই রুল ফ্রেমটাকে ঠিকমতো মানা হয়, সেটা ওই অ্যাডমিনিস্ট্রেশন ফেল হচ্ছে বলে কেউ মানছে না। আপনি যখন বাড়ি করতে যাবেন, তখন কলকাতা কর্পোরেশনের নথিভুক্ত ইঞ্জিনিয়ারদের দিয়ে করতে হবে সেই কাজটা। আমরা যে ডিজাইন করে যদি বাড়ি করা হয়, এবং আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেথড ডিজাইন করে বাড়ি করতে হয়। এবং ছবির কথা বলছিলেন যে ছবিটা পরিষ্কার, আপনাদের যে ছবিটা যেটা বলা হয়েছে, যে ধরুন এই যে দুটো বাড়ির মধ্যে একটা ছাড় রাখা হয়, তার কারণ হচ্ছে
সেটা হচ্ছে যখন ফাউন্ডেশন, যখন লোড ওপর থেকে পড়ে তখন মাটির ওপর একটা প্রেশার ভালভ তৈরি হয়। যখনই আপনি দুটো বাড়ি, যেমন ক্রিস্টোফার রোডে যেটা হচ্ছে, দুটো বাড়ি পাশাপাশি উঠছে, পাশাপাশি উঠলে দুটো প্রেশার ভালভ সেটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। যেই ওই দুটো প্রেশার ভালভ অ্যাটাচ হয়ে গেলে ওখানে লোড ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাওয়ার পর মাটির যে ধারণ ক্ষমতাটা সেটা আর থাকছে না, তার ফলেই আস্তে আস্তে করে টিল্ট হয়ে যাচ্ছে। এবং যখন স্ট্রাকচারাল যখন আমরা ডিজাইন করি, আমরা চাইবো যে টোটাল বিল্ডিংয়ের যে লোডটা, যে কটা কলমে আমি ডিস্ট্রিবিউট করছি সেটা মোটামুটি কাছাকাছি আসে। একটা কলমে বিশাল লোড, একটা কলমে কলম লোড, এরকম যাতে না আসে। যদি সেরকমও আসে তারও আলাদা ট্রিটমেন্ট আছে। যখন বেআইনি করছেন আপনি এগুলো জানতে পারছেন না, আপনার ডিজাইন করা আছে 4 তলা, আপনি করে যাচ্ছেন 6 তলা, তাহলে লোড ডিস্ট্রিবিউশনটা ইরেগুলার একটা চলে আসছে। তারপর পাশাপাশি ইন্টেন্সিটি বেশি পড়ছে, প্রেশার ভালভটা দুটোর মধ্যে ওভারল্যাপ হচ্ছে, টিল্ট করে যাচ্ছে। বা একটা যদি কোনো ঝড় এলো কলকাতার এবং বিল্ডিংটা যদি 6 তলা বা 7 তলা হয়, তখন উইন্ড এফেক্টটা চলে আসে। উইন্ড এফেক্টের ফলে একটা ডিসব্যালেন্সড হচ্ছে, আস্তে আস্তে করে টিল্ট করে যাচ্ছে। কেন? সেখানে তো সয়েল টেস্টটা ঠিকমতো হচ্ছে না। আপনার 4 তলার যেখানে করার কথা, আপনি সেখানে 2 তলা অ্যাডিশনাল তুলছেন, সেখানে ফাউন্ডেশন যেটা দেওয়ার কথা সেই খাবারটা নেই। আর কলকাতার বুকে আপনাকে বলে দিচ্ছি, 3 তলা বা 4 তলার ওপরে গেলেই যদি জমিটা ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পাইল ফাউন্ডেশন আসবে। সে তো পাইল ফাউন্ডেশন করছে না, সে তো এমনি নর্মাল ফাউন্ডেশনও করে যাচ্ছে। তো বিজ্ঞানকে আপনি অস্বীকার করছেন। অ্যাডমিনিস্ট্রেশন টোটাল ফেলিওর, এবং আরও আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদ আসছে যদি অ্যাডমিনিস্ট্রেশন আপনি একটু ব্যাক না করাতে পারেন। আচ্ছা, এই যে বহুতল তৈরি হচ্ছে প্রচুর, চারদিকে আমরা দেখতে পাচ্ছি বহুতল তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কলকাতার যা বাস্তু সেখানে দাঁড়িয়ে কতটা বিপজ্জনক বলে মনে হচ্ছে? না, এটা সম্পূর্ণ, যদি আমাদের বারবার বলছে আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড আছে সেইটা মেনে যদি বহুতল ডিজাইন করা যায়, সম্পূর্ণ নিরাপদ। কিন্তু আপনাকে বিজ্ঞানটা মানতে হবে, কোয়ালিটি কন্ট্রোলটা করতে হবে। আপনি বিজ্ঞান মানবেন না, আপনি কাজ করবে কে না ওই দাদার ওই পেটোয়া লোকটা কাজ করবে, তাকে এত টাকার কাটমানি দিতে হবে, তাহলে আপনি কোয়ালিটিটা মেনটেন করবেন কী করে? জলা জমি বুঝিয়ে করা হচ্ছে বাড়ি, সেটা কতটা শক্তপোক্ত একটা বাড়ির জন্য? প্রথম কথা হচ্ছে ওয়েটল্যান্ড অ্যাক্ট অনুযায়ী জলা জমিতে কোনো স্যাংশনই হয় না, সেগুলো হচ্ছে সম্পূর্ণ বেআইনি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এভরিথিং ইজ পসিবল, কিন্তু জলা জমি আপনি যখন বুঝিয়ে আপনি করছেন, আপনি এনভায়রনমেন্টকে নষ্ট করছেন। একটা বাড়ি তুলে দিলেই তো হলো না, সেই বাড়িটা এমন কনজেস্টেড এলাকা হয়ে গেলে তো এনভায়রনমেন্টে আপনার নষ্ট করবে, আপনি জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, এবং সেটাও তো ইম্প্যাক্ট করবে আপনার বিল্ডিংয়ের ওপর, তার স্ট্রাকচার ক্ষতি করে দেবে। জলা জমি সম্পর্কেতে অনেকগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দেখুন সার্কুলার আছে, যেখানে বলা হয়েছিল ডিজিটাল ম্যাপ বা অ্যাসেট ম্যাপ তৈরি করতে, যেখানে জলাগুলো আছে, যেটা আপনারা কিছু কেন আপনাকে তো আগে কলকাতার একটা ম্যাপ করতে হবে যে এখানে বাস্তু হবে, যেখানে রেসিডেন্সিয়াল, এখানে কমার্শিয়াল, যেখানে বিদেশে যেভাবে আছে, সেই জায়গাগুলোকে তো আপনাকে পরিকাঠামোটাকে তৈরি করতে হবে। সেটাই তো আমি তৈরি করছি না এবং বেআইনি করে যাচ্ছি, তার মানে এটা হয়ে যাচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর হচ্ছে সম্পূর্ণ। মেয়র সাহেব এবং তার কাউন্সিলররা নিজেদের কাজটা ঠিকমতো করছেন না, এবং সেটা করছেন না বলে সিস্টেম ফেল করছে, এবং সিস্টেম ফেল করছে বলে ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপে। ইঞ্জিনিয়ারদের কি পলিসি করবে? পলিসি মেকিংটা কে করবে? পলিসি মেকিং তো করবে এনারা। ইঞ্জিনিয়াররা ডেটাটা দিতে পারে, এইখানকার এই ডেটা আছে, তা সেটা নেওয়ার কালেক্ট করার কাজ কার? অ্যাডমিনিস্ট্রেটর। তা নিজের দায়িত্বটা অন্যের ঘাড়ে কাঁধে দিয়ে লাভ আছে? আমি বসে আছি একটা ট্রায়াঙ্গেলের টপে, আর আপনি দায়িত্বটা দিচ্ছেন যিনি একদম ট্রায়াঙ্গেলের নিচে আছেন, যিনি এক্সিকিউট করবেন, সব দোষ তার হয় নাকি? সামলাতে পারছেন না। অ্যাকচুয়ালি এরা অ্যাডমিনিস্ট্রেশনটা যদি পকেটের চিন্তা করেন, তাহলে আপনি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন কোনো দিন করতে পারবেন, এবং এই দুর্দশা আরও বাড়বে দিনকে দিন। আচ্ছা, আরও একটা বিষয়, আমরা জানি যে গঙ্গার পাড়ে একদিকে যেমন কলকাতা, অন্যদিকে রয়েছে হাওড়া, দুটি শহর একেবারে রয়েছে, এবং পাশাপাশি সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা ভূমিকম্পের একটা আশঙ্কা দেখেন সবসময় বিশেষজ্ঞরা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, কি পথ অবলম্বন করা যেতে পারে? না, ভূমিকম্পের জন্য আমাদের একটা আগেই বলেছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে ওটা বারবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং রিসেন্টলি 2016তেও যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন, সেই গঙ্গার পার হোক বা কলকাতার যে কোনো জায়গাতে, আলগা মাটি বলে আমরা জানি, এখানকার অ্যালুভিয়াল সয়েল, এটা আলগা মাটি, এবং সেখানে ভূমিকম্প রোধকের জন্য আমাদের যেমন জোন 2, জোন 3, জোন 4 এরকম ডেটা ভাগ করে দেওয়া হয়েছে সিসমিক অনুযায়ী। যদি আমি সেইটা মেনটেন করে যদি আপনি কাজ করেন, দেখুন ভূমিকম্প হলে আপনি একদম বলতে পারবেন না আপনার স্ট্রাকচার ক্ষয়ক্ষতি হবে না। আমাদের যেটা লক্ষ্য থাকে যে কোনো প্রাণহানি যাতে না হয়, একটা ভূমিকম্প যখন হচ্ছে মানুষ যাতে ইজিলি এভাকুয়েট করতে পারে, একটা জায়গা থেকে বেরিয়ে যেতে পারে, এবং স্ট্রাকচারটা যেন পুরো হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য।
তো একদম ভূমিকম্প যদি এখন যদি এপি সেন্টার কলকাতার বুকে হয় তাহলে তো অনেক কিছু ডিজাস্টার হবে, কিন্তু যাতে স্ট্রাকচার পুরো ভেঙে না পড়ে। মানে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে তিলোত্তমার ভবিষ্যৎ কি দেখছেন এই ভূমিকম্প নিয়ে? তিলোত্তমার ভূমিকম্প যদি আরবান প্ল্যানিং এবং এই যে দুর্নীতিটা যেটা হচ্ছে, মানে বেআইনি বাড়ি তো আমরা দেখতেই পাচ্ছি। করাপশান, আপনার অ্যাডমিনিস্ট্রেশনের নিজেদের করাপশানটা বন্ধ করলে কলকাতা শহরের করাপশান বন্ধ হয়ে যাবে। আমি যদি পকেটের কথা চিন্তা করি তাহলে আপনি শহরকে কোনো দিন বাঁচাতে পারবেন, এটা তো সোজা কথা। তখন আমি কি করবো? ওর ঘরের দোষ চাপাবো, তার ঘরে নিজের দোষটা আমি দেখবো না। ওনাকে জিজ্ঞেস করুন উনি কি পরিকল্পনা, একটা কলকাতা কর্পোরেশনের আমি যদি মেয়র হই আমার একটা পলিসি মেকিং থাকবে, আমি কি পলিসি মেকিং করেছি, কি পলিসি করেছি আর কী ইমপ্লিমেন্ট করতে পেরেছি। কিছুই পারেননি। মুখে আমি একটা সার্কুলার দিলাম, সেটা ইমপ্লিমেন্ট হলো কি না হলো কেউ জানে না। তাহলে আমি পলিসিটা কি, মানুষ পলিসি চাইছে এবং তার একটা দীর্ঘমেয়াদী একটা সময় করে সেটাকে টার্গেট লিস্টে নিয়ে যেতে হবে। কিছুই করতে পারছেন না, একে ওকে তাকে শুধু দোষ দিয়ে যাবেন। আচ্ছা, আমরা দেখি এখন মানুষজন সুন্দর ফ্ল্যাট বাড়ির দিকে নজর দেন, বাইরে থেকে বাহ্যিক সুন্দরের উপরে নজর দিয়ে তারা বাড়ি কেনেন। সেক্ষেত্রে যারা ফ্ল্যাট কিনছেন তাদেরকে কোন কোন বিষয় দিকে নজর রাখা উচিত? কারণ সিমেন্ট ব্যবহার হচ্ছে, বালি থেকে রড থেকে শুরু করে যে সকল জিনিসপত্র লাগে বাড়ি তৈরিতে বা ফ্ল্যাট তৈরিতে, ঠিক কী কী বিষয়গুলোর উপর নজর রাখা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আপনি যদি আজকে একটা ফ্ল্যাট কিনতে যান, প্রথমে হচ্ছে ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, আপনি যে ফ্ল্যাটটা কিনছেন তার সিসি আছে কিনা আগে দেখুন। অনেকে এটা দেখছেই না, বেআইনি বাড়ি কিনে ফেলছেন। সিসি মানে হচ্ছে, সিসি যখন আমরা করি তখন এই যে কথাগুলো বললেন, এই কোয়ালিটি কন্ট্রোল আমি করেছি কিনা তার রিপোর্ট, তার ডেটা আমাকে কলকাতা কর্পোরেশনকে দিতে হয়, তবেই সে সিসি দেবে। রেরা আছে কিনা, এই রেরাটা যদি থাকে, এই যে ইললিগাল ওয়েতে যে প্রমোটারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। রেরা মানে হচ্ছে রেজিস্টার, একটা কোয়ালিটি থাকবে বা কোয়ালিফিকেশান থাকবে একটা প্রমোটিং করার, যে এই মানুষটা করেছে সে পালিয়ে যেতে পারবে না, সেই ডকুমেন্টসটা আছে কিনা। মেন সিসিটা দেখুন। অনেক লোক আছে সিসি ছাড়া ফ্ল্যাট কিনে নিচ্ছে, সেই সিসি যদি না হয় তখন আপনি প্রমোটারকে ধরুন বা কলকাতা কর্পোরেশনকে তখন জানান যে কেন আপনি সিসি দিচ্ছেন না, তখনই বুঝতে পারবেন যে হয়তো সে বাড়িটা তৈরি করার সময় কোনো বেনিয়ম করেছে, তার ফলে সে সিসি পাচ্ছে না। বাঘাযতীনের ক্ষেত্রে দেখছো সিসি ছাড়াই আমরা দেখলাম জল থেকে শুরু করে বিদ্যুতের সব কিছু হয়েছে, তার মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। এরা ধরে নিন আপনার একটা জামানায় এইসব হয়েছে, তখন লোকবসতি কম, এখন দিনের পর দিন লোকবসতি বাড়ছে, আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং করতে হবে। তো আপনি সিসি ছাড়াই জলের লাইন, ড্রেনেজ লাইন সব কিছু পেয়ে যাচ্ছে, বিশেষ করে যারা বাণিজ্যিক মানে ফ্ল্যাটগুলো বানাচ্ছে। এই ক্ষেত্রে এই বিষয়গুলি কাদের নজর রাখা উচিত আপনার মনে হয়? এটার কোনো পলিসি নেই কলকাতা কর্পোরেশনের, যেটা মেয়র এই পলিসি নির্ধারণ করবে যে আপনাকে আজকে আমি স্যাংশনটা দিলাম 5 বছরের মধ্যে আপনার বাড়ির অবস্থাটা কি, সেই ট্র্যাকিংটা কীভাবে হবে, তার জন্য একটা নির্দিষ্ট পলিসি করতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে। তার কাছে কোনো কিছুই নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো তিনি বলে যাচ্ছেন, কিছুই নেই তার কাছে। এই পলিসির মধ্যে এটা আনতে হবে যে আপনাকে আমি আজকে স্যাংশনটা দিলাম, তাহলে 5 বছরের বাড়িটার কী অবস্থা। আমাদের রুলসে কিন্তু সব কিছু বলা আছে, আপনি বাড়ি করবেন প্লিন্থ লেভেল হলে তার একটা আপনাকে চেকিং করাতে হবে, সমস্ত আইনে, সেই আইনটা মানা হচ্ছে না। আইন সব আছে, উনি নতুন কিছু আইন তৈরি করেননি, আইন সব আছে, শুধু উনি সেটাকে এক্সিকিউট করছেন না, আর কিছুই না। তারপরে ভেঙে পড়ে গেলে এটাই হচ্ছে ওটা হয়ে গেছে, কলকাতায় এরকম হেলে পড়তেই পারি, এটা কোনো যুক্তি হলো? কলকাতার সব বাড়ি আমি হেলে পড়বো? বাড়ি মানে বিপজ্জনক নয়, এই কথাটা তিনি বলেছেন। সেটা সম্পূর্ণ ভুল, এই কথা টেকনিক্যালি কোনো মিনিং হয় না। দেখুন, একটা কাজ করতে অনেক কিছু বিজ্ঞানে আমরাও করি, কিন্তু সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে। তা বলে এই কথা মানে কি সব কলকাতার বাড়ি হেলে পড়ে বিপজ্জনক নয়? অনেক সময় বিল্ডিং করতে গিয়ে টিল্টিং করতে পারে, ঠিক আছে। আমাদেরও সয়েলের তো সব অবস্থান কী অবস্থা আছে আমরা জানি না, সেক্ষেত্রে সেটাকে অনেকগুলো টেস্টিংয়ের ব্যাপার আছে যে ও ফার্দার আবার টিল্ট করছে কি না, বা কোনো যদি রেক্টার স্কেলে যদি ভয়ঙ্কর ভূমিকম্প হোক পড়ে যাবে কি না, সেক্ষেত্রে ওই ডিফ্লেকশন যদি না আটকায় তখন বিপজ্জনক। আর যদি ডিফ্লেকশন আটকে গেল বা আটকানোর জন্য সয়েল স্টেবিলাইজেশন বা রেট্রোফিটিং ওয়ার্কের আমাদের ব্যবস্থা আছে, যে ও ফার্দার আর টিল্ট করবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। তো সেই টেকনোলজিটাকে দেখতে হবে, সেটা টেস্টিংয়ের পর বলা যাবে যে ওই টিল্টিং বাড়িটা আমরা বিপজ্জনক ভবিষ্যতে হতে যাচ্ছে না যাচ্ছে না। আমি এক কথায় বলে দিতে পারি না যে সব বাড়ি টিল্টিং করবেন। আমাদের সয়েল এতটা বাজে নয় যে আপনার একটা জি ফ্লোর বাড়ি করা মানে সে টিল্টিং করে যাবে, 5তলা বাড়ি করলে টিল্টিং করে যাবে। ব্যাপারটা হচ্ছে আমরা বিজ্ঞানকে কাজে লাগাচ্ছি না ঠিক মতো, ঠিক আছে। এবং অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, যার যে কাজটা করার, ঠিক আছে, যার ক্ষমতা নেই সে আজকে একটা পাওয়ারফুল লোকের কাছে নিয়ে কাজটা করছে, তো সে তো সেরকমই কাজ করবে। বিশেষ করে আমাদের এই G+4 যা
অর্থ চলে গেছে অন্য লোকের হাতে, যে সবাই এখন প্রমোটার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।